চলছে বর্ষার মরশুম। এরই মধ্যে বাংলার বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে বৃষ্টির জেরে দেখা দিচ্ছে বিপত্তি। শহরাঞ্চল কিংবা গ্রামাঞ্চল, প্রত্যেকটি ক্ষেত্রেই এই বৃষ্টি হয়ে উঠছে এক প্রকারের প্রাকৃতিক দুর্যোগ। দিকে দিকে দেখা দিয়েছে বন্যার প্রকোপ। শহরাঞ্চলগুলিতে যদিও বাসিন্দারা খানিকটা মানিয়ে নিতে পারলেও যারা গ্রামে বসবাস করছেন তারা সর্বস্ব খোয়াচ্ছেন, আর এটা প্রতিদিনই ঘটছে। দক্ষিণবঙ্গ জুড়ে টানা বৃষ্টি, আর সেই বৃষ্টির জেরে হঠাৎ করেই প্লাবিত হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম আলোচিত যে এলাকা, সেটি হলো ঘাটাল। আমরা জানি প্রতি বছর বর্ষা হলেই চিন্তার ভাঁজ পড়ে এলাকার মানুষজনের কাছে। বন্যা একটা অন্যতম সমস্যা এখানকার মানুষজনের কাছে। টানা কয়েকদিনের বৃষ্টি, আর সেই বৃষ্টির জেরেই জলমগ্ন হয়ে রয়েছে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। জল ঢুকেছে ঘাটাল পৌর এলাকা, ঘাটাল পঞ্চায়েত এলাকা, দাসপুর সহ বেশ কয়েকটি এলাকায়। জল যন্ত্রণা ফের শুরু ঘাটালে। পুজো আমরা এই মফস্বলের মানুষ কেউ দেখতে পাইনি, অথচ পৌরসভা, আমরা পৌরসভা, কিন্তু পৌরসভায় বাস করলেও মফস্বলের লোক ভালো থাকে। কিন্তু আমাদের এই ঘাটাল এই 10 নম্বর ওয়ার্ডের মানুষ খুব মোটামুটি দুর্ভোগে। 10 নম্বর, 1 নম্বর, ওখানে মোটামুটি 5, 6, 7, 8, 9। এক কথায় বলতে গেলে ঘাটাল এই মুহূর্তে জলের তলায়। কিন্তু লক্ষ্য করার বিষয় হচ্ছে, প্রত্যেকবার ভোটের আগেই এই ঘাটালকে নিয়েই নড়ে চড়ে বসে রাজনৈতিক মহল, আর প্রত্যেকবারই উঠে আসে ঘাটাল মাস্টার প্ল্যান এবং এর আশ্বাস। কিন্তু ভোট পেরিয়ে গেলে তারপর এই মাস্টার প্ল্যানের কোনো হদিশ পাওয়া যায় না। কেন? তাহলে ঘাটাল মাস্টার প্ল্যান কি শুধু ভোট পাওয়ার প্রতিশ্রুতি? ঘাটাল মাস্টার প্ল্যান কি তাহলে ভোটেরই প্রতিশ্রুতি? হতে পারে, হতে পারে, সেটা তো আমরা সাধারণ মানুষ বলতে পারবো না। আপনারা কতটা আশাবাদী এই ব্যাপারটা নিয়ে? আশাবাদী কি, হলেই আশা, না হলে নাই। এই জলযন্ত্রণা কতদিন ধরে ভোগ করতে হবে? আশ্বিন মাসের শেষ, কার্তিক মাসের প্রথম টানি। তাহলে যোগাযোগের ব্যবস্থা যার হচ্ছে নৌকা ডিঙে আছে তারাই যাতায়াত করবে। এবার তারা যদি মোটামুটি দয়া করে নিয়ে যায় তাহলেই বাজারহাট হলো, নাহলে আর হলো নি। সরকারি নৌকো দেয়, কখনো কখনো দেয়। তারপরে এই পানা টানা হয়ে গেছে, কোথা দিয়ে সরকারি নৌকো দেবে? কি অবস্থা! দীপক অধিকারীর গড়ের মানুষরাই ভরসার জায়গা পাচ্ছেন না। নিরুপায় হয়ে বলছেন, আমরা আর কি করব? কাজ করলে করবে, না হলে ভুগবো। অর্থাৎ বলাই যায়, ঘাটালের গ্রামবাসীরা সরকারের পক্ষ থেকে এই পরিস্থিতিতে সাহায্য পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছেন। চলতি বছরে সবচেয়ে বেশি ভাবাচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে পাট চাষিদের দুর্ভোগের বিষয়। হঠাৎ করে বন্যা চলে আসার কারণে বিঘার পর বিঘা পাট জলে নষ্ট হয়ে গিয়েছে। কিছু কিছু মুষ্টিমেয় চাষি যারা সারা রাত জেগে কিছুটা পাট উদ্ধার করতে পারলেও সেই সংখ্যা অত্যন্ত অল্প। চাষিরা জানাচ্ছেন কয়েক লক্ষ টাকার ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে তাদের। সরকারের তরফ থেকে সাহায্য পাওয়ার আশা প্রায় ক্ষীণ। প্রতি বছরই এমন প্রাকৃতিক দুর্যোগের শিকার হতে হচ্ছে তাদের। কবে ঘুচবে এমন দুর্দশা, সেদিকেই তাকে আপামর জনতা। এদিকে রাজ্যের জলাধারগুলিতে বৃষ্টির জেরে বাড়ছে জলস্তর। একাধিক নদীর জল এই মুহূর্তে বিপদসীমার ওপর দিয়ে বইছে। নদী তীরবর্তী বহু এলাকা জলে প্লাবিত হয়ে একেবারে ধুয়ে গিয়েছে। জায়গায় জায়গায় নদী ভাঙনের মতো ঘটনা বলতে গেলে নিত্যদিনই ঘটে চলেছে। যাতায়াত ব্যবস্থা স্তব্ধ হয়ে পড়েছে, কারণ এই মুহূর্তে সেই নদীর জল সংযোগ স্থাপনকারী সেতুগুলির ওপর দিয়ে বইছে। এই পরিস্থিতিতে গ্রামের লোকেরা না যেতে পারছেন তাদের নিত্যদিনের কাজে, না নিজেদের সন্তানদেরকে স্কুলে পাঠাতে পারছেন। এমনকি যারা অসুস্থ বা প্রসূতি যারা রয়েছেন তাদেরকেও স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া যাচ্ছে না, বা কোনো অ্যাম্বুলেন্স বা অন্য কোনো স্বাস্থ্য পরিষেবা সেখানকার লোকজনের কাছে পৌঁছতে পারছে না। এদিকে জলাধারগুলিতে জলস্তর বেড়ে বিপদসীমার ওপর দিয়ে বইছে। এই পরিস্থিতি সামাল দিতেই ছাড়া হচ্ছে একাধিক ব্যারেজের জল। রয়েছে মাইথন, পাঞ্চেত এবং দুর্গাপুর ব্যারেজ। কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে জল জমতে শুরু করেছে জলাধারগুলিতে, যার জেরে কিন্তু ইতিমধ্যেই মাইথন ড্যাম, পাঞ্চেত ড্যাম ও দুর্গাপুর ব্যারেজ থেকে শুরু হয়েছে জল ছাড়া। ডিভিসি সূত্রে যেটা জানা গেছে, এখনও পর্যন্ত প্রায়
1 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে দুর্গাপুর ব্যারেজ থেকে। এর জেরে হাওড়া এবং হুগলির নিচু এলাকাগুলোতে বন্যা প্লাবনের একটা আশঙ্কা দেখা দিতে পারে, এমনটাই মনে করছে প্রশাসন। ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে প্রশাসনিক সূত্রে। শনিবার থেকে এই ব্যারেজগুলি থেকে জল ছাড়া হচ্ছে বলে জানিয়েছে ডিভিসি কর্তৃপক্ষ। ডিভিসি সূত্রে যেমনটা জানতে পারা যাচ্ছে, শনিবার মাইথন ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে 12,000 কিউসেক, পাঞ্চেত ব্যারেজ থেকে 36,000 কিউসেক জল ছাড়া হয়েছে। অন্যদিকে দুর্গাপুর ব্যারেজ থেকে 69,825 কিউসেক জল ছাড়া হয়েছে। এদিকে রবিবার মাইথন ব্যারেজ থেকে 6,000 কিউসেক জল ছাড়া হয়েছে। পাঞ্চেত ব্যারেজ থেকে সর্বোচ্চ 1 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। দুর্গাপুর ব্যারেজ থেকে রবিবার 92,000 কিউসেক জল ছাড়া হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে এই জল ছাড়ার পর প্লাবিত হওয়া গ্রামের সংখ্যা যেন আরও বেড়ে চলেছে। এই বৃষ্টির মরশুমে একদিকে যেমন বাড়ছে জল, তো অন্যদিকে বাড়ছে ধস নেমে ঘটতে থাকা বিপদের আশঙ্কা। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জায়গায় দেখা গিয়েছে গঙ্গা ভাঙনের মতো ঘটনাও। দেখুন এই ছবি। ভারী বৃষ্টির জেরে গঙ্গার গর্ভে তলিয়ে যাচ্ছে একাধিক গ্রাম, তার মধ্যে এটিও একটি নতুন করে গড়ে তোলা বাড়ি, যা কিনা এখনও অবধি সম্পূর্ণ হয়নি। সেই বাড়িও গঙ্গার গর্ভে চলে যাচ্ছে। আর শুধু তাই নয়, বাড়তি জলস্তরের জন্য নদীর যে তীরবর্তী জমি রয়েছে তাও জলের তলায় তলিয়ে যাচ্ছে। এদিকে এই বৃষ্টির জেরে নামছে ধস। ইতিমধ্যেই 10 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নেমেছে, ফলে যাতায়াত ব্যবস্থা পুরোপুরি বন্ধ। মাঝে স্বাভাবিক হলেও বাড়তি বৃষ্টির জেরে আবারও সেই পরিস্থিতি। দেখুন, 10 নম্বর জাতীয় সড়কের জায়গায় জায়গায় ধস নেমেছে। যদিও খবর পেতেই জাতীয় সড়ক কর্তৃপক্ষ তৎক্ষণাৎ পদক্ষেপ নিয়েছে। একেবারে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে শুরু হলো কাজ। বুলডোজার দিয়ে শুরু হয়েছে রাস্তা পরিষ্কার করার কাজ। যেখানে যেখানে ধস নেমেছে সেই জায়গাগুলো পরিষ্কার করে আবারও যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা চলছে। কিন্তু এই পরিস্থিতিতে স্থানীয় থেকে শুরু করে পর্যটকদের ঘুরপথে যাতায়াত করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। গত 1 মাস আগেই হরপাবান এসেছিল তিস্তায়, যার ফলে বেশ কিছু বাড়িঘর কিন্তু ভেঙে গিয়েছিল। তবে 27 মাইল, 28 মাইল ও 29 মাইল এলাকায় বিভিন্ন সময় কিন্তু ধস নেমে আসছে এবং জাতীয় সড়ক, রাজ্য সড়ক কিন্তু সেই তিস্তার গর্ভে চলে যাচ্ছে। বেশ কিছু বাড়িও কিন্তু জলের স্রোতে কিন্তু ভেসে গিয়েছিল। আমরা দেখেছিলাম তিস্তা বাজার এলাকায় জলের তরে ছিল। তবে কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাও কিন্তু বেশ কিছুদিন বন্ধ ছিল। এরপরেই কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু যুদ্ধকালীন তৎপরতা সেই রাস্তার কাজ শুরু করেন এবং পরিষ্কার করে বেশ কিছু গাড়িও কিন্তু চলাচল করা হয়। তবে কিছুদিন আগে আবারও দেখা গিয়েছিল যে 27 মাইল ও 29 মাইল এলাকায় ধসে যাচ্ছে বিভিন্ন রাস্তা, যার ফলে কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দা থেকে পর্যটক, গাড়ির চালক সকলকেই। তবে জানিয়ে রাখি, সেই গাড়িগুলি এবং পর্যটকদের কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছিল গরুবাথান, লাভা, লোলেগাঁও হয়ে, যার ফলে কিন্তু দ্বিগুণ টাকাও ভাড়া গুনতে হচ্ছিল পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের। তারাও কিন্তু সমস্যায় পড়েছিলেন। তবে জানিয়ে রাখি, বারবার এই ধস নেমে আসার কারণে কিন্তু একটি বিপর্যয় তৈরি হয়েছে সিকিম সহ কালিম্পং বিভিন্ন এলাকায়। তাই সেখানকার স্থানীয় বাসিন্দারাও কিন্তু অনেকটাই চিন্তিত রয়েছে। তবে সিকিমেও যেভাবে ধস নেমেছিল, যার ফলে কিন্তু সেখান থেকে তার সাথে যোগাযোগ করা, শিলিগুড়ির সাথে যোগাযোগ করাও কিন্তু অনেকটাই সমস্যায় পড়তে হয়েছিল সাধারণ মানুষকে। তবে কালিম্পং প্রশাসনের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই 10 নম্বর জাতীয় সড়কে যে সব জায়গায় ধস নামছিল, সেসব জায়গায় কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় সেই রাস্তায় ধস সরানোর কাজ এবং পাহাড় কেটে রাস্তা তৈরি করার কাজ কিন্তু শুরু করে দেওয়া হয়েছে। তবে বারবার এই ধস নামার কারণ কিন্তু এখনও জানা যাচ্ছে না। তবে প্রশাসন কিন্তু সদা সতর্ক রয়েছে। তারাও চাইছেন যুদ্ধকালীন তৎপরতায় এই কাজ শেষ করতে। অন্যদিকে জানিয়ে রাখি যে
যে প্রশাসনের তরফ থেকে কিন্তু নজরও রাখা হচ্ছে। তবে প্রবল বর্ষার জেরে যে এই সমস্যায় পড়তে হচ্ছে তা কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু আগাম সতর্ক করা হয়েছে সকলকে। তবে বর্ষা এখনও বাকি, তবে আগামীতে এই ভারী বৃষ্টি হলে কি হবে সেই সিকিমের লাইফলাইন একমাত্র 10 নম্বর জাতীয় সড়ক তা কিন্তু এখনও বোঝার উপায় নেই। তবে চিন্তায় রয়েছেন সকলেই। এদিকে আসানসোলে দেখা গেল বাড়ির দেওয়াল ঘেঁষে ধস নেমেছে। আসানসোলের রানীগঞ্জ শহরের বাঁশরা গ্রামের ছুরিপাড়ায় ধস নামায় আতঙ্ক ছড়িয়েছে। এভাবে গ্রামের মাঝেই ধস নামায় আতঙ্কে রয়েছেন কয়েকটি পরিবার। একেবারে বাড়ির গা ঘেঁষে নেমেছে এই ধস। গভীর গর্তে পরিণত হয়েছে ঠিক বাড়ির পেছন দিকটা, আর এতেই ছড়িয়েছে আতঙ্ক। নেমেছে এটা ইসিএল এর ভুলের জন্য। ও ওদিকে যে মাইন্স চলছিল আগে, ওই মাইন্সটা বন্ধ করে দিয়েছে, দিয়ে পুরানডিপ বলে মাইন্স এসিএল চলাইতো, ওটা বন্ধ করে দিয়েছে। আর এটা যে ঘটনাটা ঘটেছে এটা বালি পেকি না হওয়ার কারণে এটা হয়েছে, যে কি এটা ক্ষতি যে পৌঁছছে আজকে পুরা বেড়ে গেছে। পরশু থেকে আজকে একদম মানে যা বাড়ার তো ও পুরা বেড়ে গেছে, আমার ঘরটা চলে গেছে। ব্যাপারটা হচ্ছে কি এখন যে আজকে যে টিএমসি যে ইয়ে আছে পার্টি লেভেলের লোক, সে এসছে আজকে, তার সঙ্গে পিছন দিকে থেকে এসছে প্রধান সাহেব, আজকে দেখতে এসছে। তা আমি এখন এইটাই বক্তব্য বললার আমার এটাই আছে কি আমি এখন থাকবো কোথায়? এই যে আমরা যে আমাদের ঘরে যে আতঙ্ক যেটা আমাদের মনে বসে গেছে, ছেলে মেয়ে, দুটো বৌমা আছে, দুটো ছেলে আছে, বউ আছে, আমি আছি, তারপরে দুটো ছোট ছোট বাচ্চা আছে, আমি নিয়ে কোথায় থাকবো এখন? ম্যানেজমেন্টকে সেটা ও ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছে না নাকি? আমার ক্ষতিপূরণ করুন। ম্যানেজমেন্টকে আমার বলা এটাই আছে কি আমার যে ক্ষতি হয়েছে সেটা ক্ষতিপূরণ করুক, আর আমাকে এখন থাকবার ব্যবস্থা দেন। বাড়ির লোক বলছেন ইসিএল কর্তৃপক্ষের গাফিলতির ফলে এই ঘটনা ঘটেছে। কয়লা উত্তোলনের পর মাটির নিচে বালি ভরাট করতে হয়, আর সেই বালি ভরাটের কাজ ইসিএল থেকে ঠিক মতো করা হয়নি, ফলে এই ধসের মুখে পড়তে হচ্ছে তাদেরকে। घटना बारिश की वजह से जमीन धंस गया। ध्वस्त हो जाने के बाद इसमें पूरा परिवार रहता है, लड़का बच्चा सहित, उन लोगों को भय बना हुआ है। और ये मैनेजमेंट की लापरवाही है। पहले का चला हुआ है खदान, कोयला निकाला हुआ, खदान चला हुआ है, भराई बढ़िया से नहीं हुआ है। अगर भराई होता तो आज ये घटना नहीं होता। इसमें सरासर मेरे समझ से मैनेजमेंट का दोष है, लापरवाही है। अब रह गया तत्काल में हम लोग मैनेजमेंट इसीएल मैनेजमेंट से बात किए हैं, उनको कहीं रहने के लिए तो घर का व्यवस्था हम लोग देख रहे हैं, क्योंकि यहाँ रहना संभव नहीं है। हमेशा डर बना हुआ, बारिश का मौसम है, इससे और भी अधिक घटना हो सकता है। এই মুহূর্তে এক কথায় বলতে গেলে বাংলার সিংহভাগই জলের তলায়। বিভিন্ন প্রান্তে ঘরহারা পরিবারের সংখ্যা বেড়েই চলেছে। এরই মধ্যে দেখা যাচ্ছে কোথায় প্রশাসনের সাহায্য পাচ্ছেন না, তো কোথাও কোথাও সরকারি সাহায্য থেকে বঞ্চিত হয়ে উল্টে আরও অথই জলে তলিয়ে যাচ্ছেন তারা। বিশেষ করে যে কৃষকরা রয়েছেন তাদের দুর্ভোগের যেন অন্তই নেই। একদিকে যেমন ঘরবাড়ি হারিয়েছেন, তেমনই হারিয়েছেন তাদের চাষের জমি। এখন পরিস্থিতি কবে স্বাভাবিক হবে? যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের কতটুক সুরাহা হবে? এই দিকেই তাকিয়ে রয়েছেন ভুক্তভোগী বঙ্গবাসীরা।